1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। ধর তোকে তো এই পাটা ধরা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, যেতে দাও। আরে কারা তোমরা? ভয় পেও না মোহিত, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু আমি তো আপনাকে চিনিও না। আর আমি আপনাদের কি ক্ষতি করেছি? না, আমাদের সঙ্গে তো কিছুই করোনি। যেটা করেছো তুমি তোমার নিজের সঙ্গেই করেছো। ডক্টর প্রভাকরের এই অদ্ভুত ওষুধটা খেয়ে তুমি উধাও তো হয়ে গেছো, এখন অসহায় হয়ে গেছো। আমি জানি তুমি তোমার আগের অবস্থায় ফিরে আসতে চাও। যদি তুমি আমাদের সাহায্য করো তো আমরাও তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, আপনারা কি সব জানেন? ঠিক আছে, আমি রাজি। আমি আমার শরীর ফেরত চাই। সব হয়ে যাবে, শুধু আমি চাই যে তুমি আমাদের সঙ্গে আদালতে চলো। আর সেখানে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। আদালত? আচ্ছা, আপনাদের এটা মনে হচ্ছে না তো যে আমি ডক্টর প্রভাকরকে খুন করেছি? যদি তুমি হত্যাকারী না হয়ে থাকো তাহলে তোমার ভয় কিসের? কিচ্ছু হবে না তোমার। দেখুন, আমি খুনটা করিনি, কিন্তু আমি যদি কোর্টে যাই তাহলে ডক্টর প্রভাকরের খুনের অপরাধে আমি ফেঁসে যাব। সেই জন্য আমি কোর্টে যাব না, যাব না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। দেখো মোহিত, তোমার দেহটা হয়তো উধাও হয়ে গেছে, কিন্তু চিন্তা ভাবনাগুলো একই রয়েছে। আর তোমার বক্তব্যে একজন নির্দোষের প্রাণ বাঁচতে পারে। আর তুমি যদি নির্দোষ হও তাহলে ভয় কিসের তোমার? কিচ্ছু হবে না তোমার। বুঝলি ছাড়বো? শোন ভাই, যেতে তো তোকে হবেই। হয় তোকে আমাদের ইচ্ছায় যেতে হবে বা নিজের ইচ্ছায় চল ভালোভাবে। দেখ, তুই যদি নিজের ইচ্ছায় ঠিকঠাক মতো যাস তাহলে আমাদের কেডি বস উনি ভগবান, ভগবান। উনি তোর শরীর ফিরিয়ে আনবেন। আমি বলছি না, একদম সলিড, সত্যিকারের। ঠিক আছে, কিন্তু নিজের কথাটা মনে রেখো, আমি আমার শরীরটা ফেরত চাই। ঠান্ডা মাথায় চলো মোহিত। হ্যাঁ, যাই, চল। ইয়নার উধাও হয়ে যাওয়া, বেপাত্তা হয়ে যাওয়া মোহিতকে আমরা খুঁজে বার করেছি। তো কোথায় সে? তাকে কাঠগড়ায় পেশ করো। শ্রবণ, মোহিতকে নিয়ে আয়। ছাড়ো আমাকে, যেতে দাও। এই চল চল, মিস্টার ইন্ডিয়া কোথাকার, চল। আরে কেন মাথা খাচ্ছিস? আরে তোকে বলছি ঠিক করে দাঁড়া না। এটা কি ধরনের জাদু করছে এই কেডি? পাঠক বাবু, এটা আদালতের সাথে কি ধরনের মজা করছেন আপনি? মজা না, একদম না। না, আমি তো আপনার সহায়ক ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা এই কারণে, এই যে মোহিত এখানে রয়েছে, ও অদৃশ্য হয়ে গেছে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে। সেই কারণেই তো আমাদের ওকে ধরতে এত কষ্ট হলো। মানে ইনভিজিবল ম্যান? সাইলেন্স ইন দ্য কোর্ট। বাহ মিস্টার পাঠক, কি কাহিনী, বাহ। কিন্তু মিস্টার পাঠক, আমি আপনাকে বলে দিই যে এটা আদালত, এখানে বাস্তবটা শোনা হয়, কাহিনী নয়। আমিও জানি যে এটা আদালত। আপনি পাবলিক প্রসিকিউটর, উনি মহামান্য বিচারক, আমি কেডি পাঠক, আরও মোহিত। এটাও আসলে বাস্তব। যদি আপনি মিস্টার পাঠক এই ইনভিজিবল ম্যানকে দেখতে পাচ্ছেন তাহলে জানি না, তবে আমার মতে তো মিস্টার পাঠক আপনি আদালতের সময় নষ্ট করছেন। কেডি, এসব কি? আমি মোহিতকে দেখতে পাচ্ছি না কেন? আশ্চর্যের বিষয় হলো এটা, ইওর অনার, আমি যাকে আদালতে পরিষ্কার দেখতে পাচ্ছি, অন্য কেউ তাকে একদমই দেখতে পাচ্ছেন না। চলুন আমি এটা প্রমাণ করে দিচ্ছি।
আরে শ্রমণ, একটু জামা কাপড় তো পরাও। দেখুন ইওর অনার, ফিরে আসছে নিজের রূপে। এরকম মনে হচ্ছে যে কোট টাঙানো রয়েছে হ্যাঙ্গারে। আসুন মোহিত, তারপরে আসুন। ইওর অনার, এই হলো মোহিত, সেই মোহিত যে ডক্টর প্রভাকরের ওই ফর্মুলাটা খেয়ে নিয়ে উধাও হয়ে গিয়েছিল। ও উধাও তো হয়ে গেল, কিন্তু সেখান থেকে ফিরে কিভাবে আসবে সেই বিষয়ে উনি কিছু জানেন না। সেই কারণে উনি অনেকটা এইভাবেই এরকম রয়ে গেছে। মোহিত, তুমি তৈরি আছো তোমার বয়ান দেওয়ার জন্য? ইওর অনার, সাক্ষ্য তো মানুষের নেওয়া হয়, তার নয় যার কোনো অস্তিত্বই নেই। একে আমি মানুষ কি করে ভেবে নেব? না, মানুষ কি করে মানবো মানেটা কি? অস্তিত্বই নেই এই কথাটার মানে কি সালগাঁওকর? ও আপনার আমার মতো একজন জীবিত মানুষ। আপনার আমার মতন ওর সমাজে একটা জায়গা রয়েছে, আর যে সরকারি কাগজপত্র আপনার আমার কাছে আছে সেটা ওর কাছেও আছে। ইওর অনার, হয়তো ওকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ও একজন জীবিত মানুষ, ও কথা বলতে পারে, আর যখন কথা বলতে পারে তো বয়ানও দিতে পারবে। যদি আপনার অনুমতি হয় তো আমি ওকে দিয়ে বলাবো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ, তো মোহিত, অ্যাক্সেস কার্ডের তালিকা অনুযায়ী যে সময় প্রভাকর বাবুকে হত্যা করা হয় সেই সময় আপনিও গবেষণাগারে উপস্থিত ছিলেন, সত্যি এই কথাটা? আগে হ্যাঁ। তুমি ওই অদৃশ্য হয়ে যাওয়ার ওষুধটা নিজে কেন খেয়ে নিলে? সেটাকে যদি বাজারে বিক্রি করতে তো কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারতে। মানুষ জীবনে একবারই বাড়ি তৈরি করতে পারে, কিন্তু আমার ভাইয়ের জুয়া খেলার অভ্যেসের জন্য ওই বাড়িটা বন্ধ করে রেখে দিয়েছিল। আমি চেষ্টা করেও এত টাকা জোগাড় করতে পারিনি যে ঘরটা ছাড়াতে পারি। যখন এই আবিষ্কারের ব্যাপারে শুনলাম তখন নিজের পরিবারের মাথার ছাদ বাঁচানোর কথা ভাবলাম, যে অদৃশ্য হওয়ার ওষুধ খেলে কেমন হয়, আর অদৃশ্য হয়ে বাড়ির কাগজপত্র ফিরিয়ে আনি। সামান্য ভাবনা, কিন্তু ভালো ভাবনা। যেটুকুই প্রয়োজনীয়তা ছিল সেটুকুই পেতে চাইলে। আরো একটা প্রশ্ন আমার মনে আসছে মোহিত, যে তুমি এই যে অদৃশ্য হয়ে যাওয়ার ওষুধটা খেয়ে নিলে, তোমার এই চিন্তাটা হলো না যে তুমি কিভাবে আবারও আগের অবস্থায় ফিরে আসবে, আর সেটার ওষুধটা তুমি পাবেই কিনা যেটা খেলে তুমি তোমার আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেই চিন্তাটা তোমার হলো না? আমি জানতাম যে এমন ওষুধও নিশ্চয়ই থাকবে যেটা খেয়ে আমি ফিরে আসতে পারি, কিন্তু কোথায় ছিল তা জানতাম না। কিন্তু প্রফেসরের মৃত্যুর পর আমি ভয় পেয়ে যাই। না মানে এটা বলো যে এই যে উধাও হয়ে যাওয়ার ওষুধ ছিল, এটা কখন খেলে তুমি? প্রফেসর সাহেবের মৃত্যুর পর নাকি আগে? খুন হবার আগেই। এটার মানে এই দাঁড়ায় যে যেই সময় প্রফেসর সাহেবের হত্যা হয় তুমি উপস্থিত ছিলে সেখানেই? আগে হ্যাঁ। তো তুমি দেখেছো নিশ্চয়ই কে করেছিল হত্যাটা, কিভাবে করেছিল। একটু বিস্তারিতভাবে আদালতকে বলবে যে ঠিক কি কি হয়েছিল? ওই দিন যখন আমি ল্যাব থেকে বাইরে বেরোচ্ছিলাম তখন আমি প্রভাকর স্যারকে ভেতরে আসতে দেখি, আর দেখি আমি লুকিয়ে পড়ি। আরে তুমি তো অদৃশ্য হওয়ার ওষুধ খেয়ে নিয়েছিলে না, তাহলে লুকিয়ে কেন পড়লে? ঘাবড়ে গিয়ে ভুলে গেছিলাম যে আমি অদৃশ্য হয়ে গেছি, সেই জন্য ধরা পড়ার ভয়ে আমি লুকিয়ে পড়ি। আচ্ছা, তো ঠিক আছে, লুকিয়ে গেলে তো ঠিক আছে। তো লুকিয়ে কি কি দেখলে ঠিক তুমি একটু বলো না। আমার ভালোই মনে আছে, যখন আমি প্রভাকর স্যারকে দেখে লুকিয়ে পড়েছিলাম তখন আমি দেখলাম চুরি করলো আমার আবিষ্কার। প্রভাকর স্যারের রাগ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি তো এটাও ভেবেছিলাম যে উনি যদি আমাকে ধরে ফেলেন তাহলে ওনাকে আক্রমণ করব, তাই পাশে পড়ে থাকা একটা মাইক্রোস্কোপ তুলে নিয়েছিলাম, কিন্তু তার দরকার পড়েনি। হঠাৎ লাইট নিভে যায়। এখন তো কেসটা তাহলে পরিষ্কার, সন্দেহের কোনো অবকাশই নেই। খুনি 2 মিনিটের মধ্যে আমাদের সামনে চলে আসবে। মোহিত, তুমি যখন বলছো যে তুমি ওখানে উপস্থিত ছিলে আর তাও অদৃশ্য হওয়া অবস্থায় ছিলে, তার মানে তো তুমি খুনিকে নিশ্চয়ই দেখেছিলে। তাহলে ভাই বলো আমাদের সবাইকে যে কে খুন করেছিল ডক্টর প্রভাকরকে, কে সেই আসল খুনি? না,
আমি বলতে পারবো না যে তাকে ঠিক দেখতে কেমন ছিল, আমি তার শুধু হাতটাই দেখেছিলাম। আরে তুমি বলছো যখন খুন হয়েছিল তখন তুমি ওখানে ছিলে, আর তুমি বলছো যে তুমি খালি খুনির হাত দেখেছো, শরীর দেখোনি, যেখানে তুমি চাইলে হত্যাটা আটকাতে পারতে। আরে কম করে তুমি হত্যাকারীর কাছে গিয়ে তার মুখটা তো অন্তত দেখতে পারতে। সালগাঁওকর, মোহিত আগেই বলেছে যে ওই গবেষণাগারে অন্ধকার ছিল, আলো নিভে গিয়েছিল, আর ও শুধুমাত্র হত্যাকারীর হাত দেখেছে, আর কিছু দেখতে পাইনি। পাঠক বাবু, আমি কি মোহিতকে কয়েকটা প্রশ্ন করতে পারি প্লিজ? আসুন, বাকি প্রশ্নগুলো করুন, আসুন। মিস্টার মোহিত, এটা বলুন যে আপনি এক্সেল ল্যাবে কত বছর ধরে কাজ করছেন? প্রায় 6 বছর ধরে। সাধারণভাবেই লাইটের সুইচগুলো কোথায় থাকে সেগুলো তো আপনি নিশ্চয়ই জানেন। মোহিত, আপনি লাইটগুলো কেন অফ থাকতে দিয়েছিলেন? অন্ধকারে হত্যা কেন হতে দিলেন আপনি? ইওর অনার, এই সব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিই। মিস্টার মোহিত জেনে বুঝে লাইটগুলো অফ রেখেছিলেন। আর হ্যাঁ, ইনি কোনো নিজের ঘর টরের জন্য নয়, বরং নিজের বড় বড় স্বপ্নগুলোর জন্য ওই চমৎকারী ওষুধটা চুরি করে, যাতে আরাম করে জীবনটা কাটাতে পারে। শর্টকাটে প্রচুর টাকা কামাতে চাইছিলেন উনি। কি মোহিত, ঠিক বললাম না? কিন্তু ইওর অনার, এর প্ল্যান তখন ফেল হয়ে গেল যখন অ্যান্টিডোট, মানে যে ওষুধটা খেলে ওর শরীর ও আবার ফিরে পেয়ে যেত, সেই ওষুধটা ও পেল না। আর মিস্টার মোহিত, আপনি আপনার ডান হাতটা একটু এগিয়ে দেবেন প্লিজ। Silence in the court. সরি, কি হলো আপনার? আপনার হাতে ব্যথা আছে নাকি? ইওর অনার, এটা কি ধরনের প্রশ্ন? এটা সেই প্রশ্ন পাঠক বাবু যার উত্তর আমি এই মুহূর্তে পেলাম। ইওর অনার, এটা সেই হাতটাই যেটা দিয়ে জানলার কাঁচ ভাঙা হয়েছিল, আবার পরে নতুন কাঁচ লাগানো হয়েছিল। সেই ভাঙা জানলার রাস্তা দিয়েই মিস্টার মোহিত প্রয়োগশালায় প্রবেশ করেছিলেন। সেই মুহূর্তে এনার মাথায় ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। যে কোনো মূল্যে ওনার ওই চমৎকারী ওষুধটা হাতানোর ছিল, চুরি করার ছিল। কিন্তু সেই সময় ডক্টর প্রভাকর ওই ল্যাবে পৌঁছালেন এবং এনার উদ্দেশ্য বানচাল করে দিচ্ছিলেন, তখন ইনি ডক্টর প্রভাকরকে খুন করে দেন। Order, order. Silence in the court. মিস্টার পাঠক, আই মাস্ট সে ইউ আর রাইট। কারণ মোহিতের জানলা দিয়ে বাইরে যাওয়ার ব্যাপারটা মিস্টার পাঠকই সর্বপ্রথম বলেন। যে মোহিত সেই ব্যক্তি যে প্রভাকর বাবুর এই অদ্ভুত অদৃশ্য করে দেওয়ার এই যে আবিষ্কার ছিল, সেইটা খেয়ে উধাও হয়েছে। ইওর অনার, ডক্টর প্রভাকরের আসল খুনি আর কেউ নয়, মোহিতই। না, এটা মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি খুন করিনি, আমি তো নিজেই নিজের কর্মদোষে ফেঁসে গেছি। মোহিত, শান্ত হও। মিস্টার সালগাঁওকর, এখানে কি আপনি বলে দিলে যে কেউ হত্যাকারী হয়ে যাবে নাকি? আপনি বলে দিলেন মোহিত হত্যাকারী তো হয়ে গেল। এটা আদালত, এখানে সবকিছু প্রমাণ করতে হয়। হতে পারে ওর হাতে কোথাও চোট লেগেছিল হয়তো, তার মানে এটা নয় যে ওই জানালা থেকেই ওর আঘাত লাগে। ইওর অনার, আমার মনে হচ্ছে যে প্রতিপক্ষের উকিল কোন রকম দ্বিধায় রয়েছেন। প্রথমে ওনার অমিকে হত্যাকারী মনে হচ্ছিল, এখন মোহিতকে হত্যাকারী মনে হচ্ছে। সম্ভবত কোনো তৃতীয় ব্যক্তির জন্য অপেক্ষা করছেন। কেডি, মোহিত অদৃশ্য, কিন্তু যে সময় খুন হয়েছিল সে সময় ওখানে উপস্থিত ছিল। এই সমস্ত প্রমাণ যথেষ্ট যাতে মোহিতকে গ্রেপ্তার করে তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার জন্য। এখন আসল খুনি তো গ্রেপ্তার হয়েই যাবে, ততক্ষণ পর্যন্ত এই আদালত বরখাস্ত করা হবে। কাঁদছিস কেন ভাই? কোনো লাফড়া করিসনি তো? তাহলে চিল কর না, কেন কাঁদছিস? আরে কেডি বস তোকে বাঁচাবে। কি করে বাঁচাবেন আমাকে? আমি ওই শিশিটা চুরি করেছিলাম, আর সেটাকে ব্যবহারও করেছিলাম। উনি একটা চোরের কথা বিশ্বাস করবেন না, আর সহজে আমাকে খুনি প্রমাণিত করে দেবেন। সেই জন্যই আমি আপনার সঙ্গে আসতে চাইছিলাম না। এবার ফেসে গেলাম তো।
আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে স্যার? দেখ মোহিত, যে পরিবারকে তুই বাঁচাতে চাস সেই পরিবারের বিষয়ে ভাব আর আমাকে বল। যে হাতটা তুই দেখেছিলি, কিরকম দেখতে ছিল সে হাতটা? খুনের সময় আমি শুধু লুকোনোর চেষ্টা করেছিলাম। হঠাৎ চোখের ওপর জোর আলো পড়ে আর আমি কিছু ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চোখে কিসের আলো পড়েছিল? আমি জানি না, শুধু ওর হাত থেকে বেরিয়েছিল। হ্যাঁ বস, আমি না একটা ফিল্মে দেখেছিলাম যে ওরকম একটা কি আংটি পরে থাকে আর আলো এসে পড়ে আংটিতে, আর আংটি থেকে হট করে আলো বেরোয়, হিরোর মেমরি ফিরে আসে বস। এর তো গেল কি রে, উল্টো। হ্যাঁ, মনে হয় আংটিই ছিল। আংটি? বস, আমি না কনফারেন্সে সবার কুণ্ডলি বের করেছি, তো জানতে পারলাম প্রভাকরের বিরুদ্ধে 3টে লোক ছিল। এক ওই মলয়, দীনেশ আর কুণাল। আর এদের তিনজনের হাতেই সেরকমই আংটি রয়েছে যেরকম বর্ণনা মোহিত করেছিল, যার মানে হলো এই তিনজনের মধ্যেই হত্যাকারী কেউ। ইওর অনার, আজকে আদালতে আমি এমন একটা রহস্য উন্মোচন করতে চলেছি যার থেকে এই কেসটার দিকটাই বদলে যাবে। ডক্টর প্রভাকরের হত্যাকারী হত্যার দিন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিল। 3জন ব্যক্তি ছিল ইওর অনার, মলয়, কুণাল আর দীনেশ। এই 3জনের মধ্যেই কেউ একজন হত্যাকারী। সবার আগে আমি মলয়কে কাঠগড়ায় ডেকে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। ইওর অনার, ডক্টর মলয় নিজেই একজন বিশিষ্ট বিজ্ঞানী, আর সেদিন প্রেস কনফারেন্সে তিনি উপস্থিত ছিলেন। আমি কি ঠিক বলছি ডক্টর মলয়? আগে হ্যাঁ, আমিই মলয়। আমি একজন সিনিয়র সায়েন্টিস্ট, আর ওই দিন ডক্টর প্রভাকরের আমন্ত্রণে আমি কনফারেন্সে গিয়েছিলাম। এটা বলুন, যেই সময় ডক্টর প্রভাকর ওখান থেকে নিজের ল্যাবের দিকে যাচ্ছিলেন, ওই গবেষণাগারের দিকে যাচ্ছিলেন, আপনি ওই সময় কোথায় ছিলেন? যখন ডক্টর প্রভাকর কনফারেন্স থেকে ল্যাবের দিকে যায়, তখন আমিও অন্যদের মতন ল্যাবে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ডক্টর মলয়, আসলে বিষয়টা হলো যে প্রেস কনফারেন্স ছিল, অনেকগুলো প্রেসের লোকজন ওখানে উপস্থিত ছিলেন, ক্যামেরা সমেত উপস্থিত ছিলেন, তো সবকিছুই রেকর্ড হয়েছে। আমার কাছে খুব একটা সমস্যা হবে না সেটা প্রমাণ করা, কিন্তু যদি এটা আদালতে প্রমাণিত হয়ে যায় যে আপনার মতো একজন বিশিষ্ট বিজ্ঞানী মিথ্যা কথা বলছেন আদালতে, সেটা ভালো হবে না। মনে করে দেখুন, হতে পারে আপনার স্মৃতি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আগে হ্যাঁ, আসলে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি ঘরের বাইরে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আমার একটা জরুরি ফোন করার ছিল, তাই বাইরে গিয়েছিলাম। ইওর অনার, এইসব কথার মানেটা কি? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যা থেকে প্রমাণ হয় যে মোহিত ওই সময় ল্যাবে উপস্থিত ছিল আর ওই ডক্টর প্রভাকরকে খুন করেছিল। এখন প্রেস কনফারেন্সে কে ছিল কে ছিল না এইসব জেনে আমরা কি পাবো? না, পাবো তো আমরা অনেক কিছুই। আমাকে আমার কাজটা তো করতে দিন, আপনি নিশ্চিন্ত হয়ে বসুন না। আমি কখনো আপনার কাজে নাক গলিয়েছি? আপনি আমার কাজের সময় নাক কেন গলান? হ্যাঁ, কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলার কষ্ট করবেন যে ডক্টর প্রভাকরকে খুন ডক্টর মলয় কেন করবেন? এটা তো আমি বলবো, যদি আপনি আজ্ঞা করেন। তো এই কেসটা নিয়ে আমি একটু অগ্রসর হই। হ্যাঁ, তো ডক্টর মলয়, এবার তো মহামান্য বিচারকের সঙ্গে সঙ্গে সলগাঁওকর বাবুকেও তো এটা বলতে হবে। তো বলুন আপনি, এই যে আপনার মুখে পুড়ে যাওয়ার দাগ রয়েছে, সেটা কি করে হলো? দেখুন, বলার মতন তেমন কিছু নয়, একটা ছোট্ট দুর্ঘটনার জন্য এমনটা হয়েছে। আচ্ছা, আপনি যখন ছোট কথা বলছেন তাহলে ছোট তো হবেই, কিন্তু এটা বলুন যে এই দুর্ঘটনার পিছনে ঠিক রহস্যটা কি ছিল? চলুন আমি বলে দিচ্ছি, আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমার একটু ঠিক করে দেবেন আপনি। ইওর অনার, ডক্টর প্রভাকর আর ডক্টর মলয় একই সঙ্গে বিজ্ঞানের ক্ষেত্রে কাজকর্ম করা শুরু করেছিলেন। একসঙ্গে কাজ করতে করতে একটা সময় এরকমটা হলো, ইওর অনার, ডক্টর প্রভাকর একটা ভুল করে ফেললেন, যেই কারণে ডক্টর মলয়ের মুখটা পুড়ে যায়। নিজের পুড়ে যাওয়া মুখটা উনি সহ্য করতে পারলেন না, আর বারবার ডক্টর প্রভাকরকে উনি বলতেন যে আমি তোকে ছাড়বো না, এটার প্রতিশোধ আমি একদিন অবশ্যই নেব। আর শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, ডক্টর প্রভাকরের এই উন্নতি উনি সহ্য করতে পারলেন না। ডক্টর প্রভাকর উন্নতি করতেই থাকলেন আর উনি পিছিয়ে পড়লেন। হতে পারে যে এই ঈর্ষার কারণে যেই হুমকিটা উনি দিয়েছিলেন, সেই হুমকিটা জেগে উঠল, আর ইনি
ডক্টর প্রভাকরকে হত্যা করে ফেললেন। সাইলেন্স ইন দ্য কোর্ট। এখনো পর্যন্ত আমি যা বললাম সেটা ঠিক কিনা? স্টপ ইট প্লিজ। আমি প্রভাকরকে মারিনি। আমি ঘরের বাইরে গিয়েছিলাম, কিন্তু প্রভাকরের পিছন পিছন ল্যাবে নয়। আমি আপনাকে বলেছি না, আমার একটা জরুরি ফোন করার ছিল। আপনি চাইলে আমার কল লিস্ট চেক করতে পারেন। হ্যাঁ, আপনার কল রেকর্ডস আমরা চেক করেছি, আর এটা পাওয়া গিয়েছে যে বাস্তবে ফোন কল এসেছিল। কিন্তু ফোন কল এসেছিল এটার মানে তো এই দাঁড়ায় না যে আপনি ডক্টর প্রভাকরকে হত্যা করেননি। আপনি হত্যাকারী নাকি না, এটা তো সময়ই বলে দেবে। এই সময় আপনি একটু বসুন, আমি একটু কুণালের সঙ্গেও কথাবার্তা বলতে চাই। ইওর অনার, কনফারেন্সে যেই অতিথিদের ডাকা হয়েছিল তাদের লিস্ট আমার কাছে রয়েছে, আর এখানে 11 নম্বরে মনোহর সত্য সংবাদ পত্রিকার কুণাল চতুর্বেদী। এটা খুব স্পষ্ট যে যেরকম ভাবে বাকি অতিথিদের ইনভিটেশন কার্ড, আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল, আপনাকেও নিশ্চয়ই পাঠানো হয়েছিল। আগে হ্যাঁ। যদি আপনি সেখানে খবরের খোঁজে গিয়ে থাকেন, তাহলে এরকমটা কেন যে আপনারই খবরের কাগজে যেই ছবিটা ছাপা হয়েছে আর বাকি সব খবরের কাগজে যেই ছবি ছাপানো হয়, আর ওখানে উপস্থিত ক্যামেরাম্যানের তাদের ছবি আর চলচ্চিত্রের ফুটেজ দেখার পর আপনাকে কোথাও দেখাই গেল না এই কনফারেন্সে, এটা কেন? সেটা আমি কি করে বলবো? সেটার মানে এটাই দাঁড়ায় যে আপনি ওই কনফারেন্সে গিয়েছিলেন কিন্তু কনফারেন্স রুমে ছিলেনই না। এটা সত্যি নয়। ওই কনফারেন্সটা আমি পুরো অ্যাটেন্ড করেছি। এবার যদি কোনো ছবিতে আমাকে দেখা না যায় তাহলে আমার কি দোষ? এটা তো ওই ফটোগ্রাফারকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আমার কোনো ছবি তোলে। আচ্ছা, তো খুব চিন্তায় পড়ে গেলাম আমি যে কোনো ফটোগ্রাফার আপনার ছবি কেন তুললো না। ছাড়ুন, কোনো ব্যাপার না। এইটা জানা গিয়েছে যে এই যে আইডেন্টিটি কার্ড রয়েছে আপনার এই সুন্দর মতো ছবি যেখানে লাগানো রয়েছে, মনোহর সত্য সংবাদ পত্রিকা এরকম কোনো আইডেন্টিটি কার্ড তো ইস্যুই করেনি। এই কার্ড আপনি কোথা থেকে কিভাবে বানালেন? যেই কার্ডের সাহায্যে আপনি ওখানে এন্ট্রি নিলেন কিন্তু কনফারেন্স রুমে আপনি ছিলেন না, এটা কি বিষয় একটু বুঝিয়ে বলুন না আমাদেরকে একটু। আপনি বলতে কি চাইছেন? এই সমস্ত বাজে কথা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? না, কিছু প্রমাণ করতে আমি চাইছি না। আপনার অস্তিত্বটা ঠিক কি সেইটা জানার চেষ্টা করছিলাম আমি। আপনার পরিচয়টা ঠিক কি সেইটা জানার একটা চেষ্টা আমি করছিলাম। দেখুন, আপনার এই সমস্ত বাজে প্রশ্নের উত্তর আমি দিতে রাজি নই। আর এখন আমাকেই খুনের দায়ে ফাঁসানোর চেষ্টা করছেন আপনি। মিস্টার কুণাল, আদালতে জিজ্ঞেস করা যে কোনো প্রশ্নের উত্তর আপনার সোজাভাবে দেওয়া উচিত, না হলে কন্টেন্ট অফ কোর্টের অপরাধে আপনাকে গ্রেপ্তারও করা হতে পারে। ইওর অনার, মনে হয় ওনার কথাবার্তা বলার এখন মুড নেই, কিন্তু আমার কাছে অন্য কয়েকজন রয়েছেন যারা ওনাকে খুব ভালোভাবে চেনেন, ভালোভাবে জানেন। আগে হ্যাঁ, আমি ওনাকে চিনি। ইনি ওই দিন ওই মার্ডারের দিন সকাল থেকে প্রভাকর সালের লাইব্রেরি আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। বিলাসবাবু, আপনি তো এটা আগে কখনো বলেননি যে আপনি ল্যাবের কাছে কাউকে দেখেছিলেন। হ্যাঁ, উনি বলেছিলেন উনি একজন রিপোর্টার, আর ওনার গলায় আইডিও ছিল। তো আমিও ভাবলাম এটা একটা সাধারণ ব্যাপার। না বিলাসবাবু, এটা সাধারণ বিষয় নয়। হ্যাঁ, আপনার জন্য এটা সাধারণ ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের জন্য নয়। ইওর অনার, সর্বপ্রথম এইটা কেননা কুণাল সকাল থেকে ওই গবেষণাগারের করিডোরে ঘুরছিল, তাও আবার নকল আইডি কার্ডের সাহায্য নিয়ে। দ্বিতীয়ত, এই 6 মাস আগের প্রেস কাটিংস রয়েছে ইওর অনার, যেটা অনুযায়ী কুণাল নিজের সন্তান, নিজের ছেলের মৃত্যুর কারণ ডক্টর প্রভাকর বলেছিলেন। দুর্ভাগ্যবশত কোনো কিছু প্রমাণিত হতে পারেনি, সেই কারণে ডক্টর প্রভাকরকে কখনো গ্রেফতার করা হয়নি, মামলাটা আদালত পর্যন্ত পৌঁছায়নি। এই সমস্ত বিষয়গুলোকে দেখলে হত্যার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায় ইওর অনার। হতে পারে কুণাল প্রতিশোধের একটা আগুনে জ্বলছিল আর নিজের সন্তানের হত্যার বদলা নেওয়ার জন্য ও ডক্টর প্রভাকরকে খুন করে ফেলে। এটা মিথ্যে কথা। আমি ওনাকে মারিনি। ইনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এতটা ভয় পাচ্ছেন কেন আপনি? এটা আদালত একটা, আর এখানে সবকিছু বিষয় স্পষ্ট হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয়। বসে পড়ুন আপনি। ইওর অনার,
এখন আমি আদালতের মনোযোগটা এখানে রাখা একটা গুরুত্বপূর্ণ প্রমাণের দিকে আকর্ষিত করতে চাইব। এটা কি? স্যার এটা ছুরি। বিলাসবাবু, এটা যে ছুরি সেটা তো আমিও দেখতে পাচ্ছি, আর মহামান্য বিচারকও। আমি জিজ্ঞেস করতে চাইছি যে এই ছুরিটা আপনি কি দেখেছেন কোথাও আগে? এটার কি ব্যবহার করা হতো ওই গবেষণাগারে? দেখেছেন কি এটা আপনি আগে কোথাও? না স্যার, আমি এই ছুরিটাকে চিনি না, আর ল্যাবেও এই ধরনের ছুরি ব্যবহার করা হয় না। যার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে এই ছুরিটা ওই হত্যাকারী নিজের সঙ্গে নিয়ে এসেছিল শুধুমাত্র ডক্টর প্রভাকরকে হত্যা করার জন্য। ইওর অনার, এই সময় আমি আমার তৃতীয় সন্দেহভাজন দীনেশকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দীনেশবাবু, আপনি ওই গবেষণাগারের রিসার্চ হেড, আর এটা স্পষ্ট যে ওখানে যতজন বৈজ্ঞানিক রয়েছেন আর উচ্চপদস্থ মানুষ রয়েছেন, তো তাদের সঙ্গে সম্পর্ক রাখাটা আপনার কাছে নিশ্চয়ই খুব আবশ্যক হয়। আর এই যে প্রয়োগ ডক্টর প্রভাকর করছিলেন, আর এটা নিয়ে আপনি খুব বেশি উৎসাহিত ছিলেন বোধহয়। এই এক্সপেরিমেন্ট আমাদের সবার জন্য খুব গর্বের ব্যাপার ছিল। তো যখন আপনি শুনলেন যে ডক্টর প্রভাকরকে হত্যা করা হয়েছে, তো কি মনে হলো আপনার? কি অনুভব করলেন আপনি? অবভিয়াসলি ধাক্কা লেগেছিল, খুব জোর ধাক্কা লেগেছিল। আই ওয়াজ শকড। তাছাড়া আর কি মনে হতে পারে? আপনার খুবই আঘাত লাগলো, ইউ আর শকড। কিন্তু এখানে কেউ একজন রয়েছেন দীনেশবাবু যে আপনার এই কথাতে সহমত নয়। ইওর অনার, আমি মোহিতকে কয়েকটা প্রশ্ন করতে চাইব। মোহিত, যখন তুমি ওই ওষুধটা খেলে আর তুমি অদৃশ্য হয়ে গেলে, তারপর যখন তুমি প্রয়োগশালা থেকে বেরিয়ে আসলে, তারপরে কি করলে তুমি? স্যার, আমি জানতামই না যে ওখানে প্রফেসরের মৃত্যু হয়ে যাবে। আমি স্টোর রুমের জানালা ভেঙে ভেতরে ঢুকি। এমনিতে ওখানে কেউই যায় না, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম যে এই মৃত্যুর পর তদন্তের সময় ওই ভাঙা জানালা লোকজনের নজরে পড়ে যাবে। সেই সময় আমার আর কিছু মাথায় আসেনি। তখন আমি আবার ওই জানলা দিয়ে ভেতরে যাই আর স্টোর রুমে রাখা কাঁচ দিয়ে ওই জানলার ভাঙা কাঁচটাকে পাল্টে দিই। আর যখন তুমি ফের ভেতরে ঢুকলে, তো তখন কিছু দেখলে? তুমি কিছু শুনলে? হ্যাঁ, যখন আমি স্টোর রুমে কাঁচ খুঁজছিলাম তখন আমি বাইরের হলে আওয়াজ শুনতে পাই, আর বাইরে দেখলাম, আর তখন দীনেশকে দেখতে পাই। এই কথাটা আগে কেন বললে না তুমি? আমি বলতেই চেয়েছিলাম, কিন্তু উকিল সাহেব অন্য প্রশ্ন করে ফেললেন, আর তারপর উনি ওনার প্রশ্নের ফাঁদে এমন করে ফাঁসিয়ে দিলেন যে আমি বলতেই ভুলে গেলাম। আচ্ছা, ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড যে প্রসিকিউশন ওর ওপর একটা চাপ সৃষ্টি করে যে কিছু কথা আদালতে না বলতে। দীনেশের বিষয়ে আর কি কি জানো? আমাকে না জিজ্ঞেস করে কেন এসেছো? যে কেউ আমাকে সন্দেহ করতে পারে। তোমাকে এখানে আসতে কেউ দেখেনি তো? তোমার মুখ বন্ধ রাখো। হ্যাঁ তো দীনেশবাবু, এখন বাকি কথাগুলো আপনি বলবেন নাকি আমি চাপ সৃষ্টি করব? এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি জানি মোহিত আমাকে ফাঁসাতে চাইছে। সেই দিন আমি না কারোর সাথে দেখা করেছি, না আমি ওই ঘটনা সম্বন্ধে কিছু জানি। জজ সাহেব, এরা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এখন এই কথাটা আপনি বলতে চাইছেন যে মোহিত মিথ্যা কথা বলছে আর আপনি সত্যি কথা বলছেন? পাঠক বাবু, আগে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝছি না, যে মোহিতের মতো অপরাধীর উপর আপনি কেন এত ভরসা করছেন? দেখুন সালগাঁওকর বাবু, প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। এটা তো আবশ্যক নয় যে কোনো ব্যক্তির কোনো একটা কথা ঠিক মনে হলে দ্বিতীয় ব্যক্তিরও সেই কথাটা ঠিক মনে হতে হবে। আমার মোহিতের ওপর বিশ্বাস রয়েছে তো রয়েছে, আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কি মিস্টার মোহিতকে কিছু প্রশ্ন করতে পারি? আপনি পাবলিক প্রসিকিউটর, আপনি চাইলেই অনেক প্রশ্ন করতে পারেন, করুন। মোহিত, এটা কি সত্যি যে কিছু মাস আগে তোমাকে প্রয়োগশালা থেকে বরখাস্ত করা হয়েছিল? কি হলো ভাই, তোতলাচ্ছ কেন? ভয় পাওয়ার কি দরকার? এরকম ভাবে তো অপরাধীরা তোতলায়। আরে চাকরিতে এরকম ছোটখাটো জিনিস তো হতেই থাকে, উপর নিচে হয়, সময় কি আর একরকম থাকে? কিন্তু তুমি কি এটা বলবে যে এর কারণ কি ছিল? আমার টাকার খুব দরকার ছিল, তাই অফিস থেকে কিছু জিনিস চুরি করার চেষ্টা করছিলাম। তাই কিছুদিনের জন্য আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। ভাই, চুরি করা তো পাপ, অপরাধ, কি পাঠক বাবু, তাই না? আচ্ছা এইটা বলো যে ওটা কে ছিল
যে তোমাকে তাড়িয়ে দিয়েছিল? মিস্টার দীনেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। মানে ইওর অনার, এই জন্যই তো মোহিত দীনেশ বাবুর বিরুদ্ধে এত সুন্দর একটা কাহিনী বলছে। তার মানে হলো এই যে দীনেশবাবু একদম সত্যি বলছেন, যে না উনি ওই সময় ওখানে উপস্থিত ছিলেন, আর না উনি ডক্টর প্রভাকরকে খুন করেছেন। আর এমনিতেও ইওর অনার, যে মানুষ চুরি করে, যার চুরির অভ্যাস থাকে, তার কাছে চুরি আর হত্যার মধ্যে খুব একটা তো পার্থক্য নেইও। ইওর অনার, আমি প্রসিকিউটর মহোদয়ের এই কথাটার সঙ্গে সহমত নই। সমস্ত অপরাধেরই একটা পরিভাষা থাকে। পরিস্থিতি আর অপরাধীর মানসিক পরিস্থিতির ওপর ভিত্তি করে সমস্ত অপরাধেরই একটা ভিত্তি থাকে। এখন মোহিত আমাদের আগেই বলে রেখেছে তার বক্তব্যে যে নিজের বাড়িটাকে ছাড়াতে চাইছিল, যে কারণে অনেকগুলো টাকার দরকার ছিল এবং সেই কারণেই ও চুরিটা করতে ওখানে গিয়েছিল। ইওর অনার, এটা কখনোই আবশ্যক নয় যে একটা চোর সে হত্যাকারী হবে। আর ওখানে আরেকভাবে আমরা এটাও দেখেছি যে কোনো একজন ব্যক্তি যিনি নিজের জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত মারেননি, সেও হত্যা করতে অনেক সময় উদ্যত হয়ে ওঠে আর হত্যা করেও ফেলে। এই সময় ইওর অনার, আমাকে ইন্সপেক্টর রাথোরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি দেওয়া হোক। রাঠোরবাবু, দয়া করে আদালতকে আপনি বলুন যে দীনেশবাবুর ক্যাবিন তল্লাশি করার পর আপনি ওখান থেকে কি পেয়েছেন। স্যার, এই শিশিটা আমরা ওনার টেবিলের নিচে পেয়েছি। ইওর অনার, আমি অনুরোধ করব দীনেশবাবুকে যে উনি কাঠগড়ায় আসুক আর এই শিশি সম্বন্ধে আমাদের বলুক। এই শিশিতে বন্দি পদার্থটা সম্বন্ধে আমাদের কিছু বলুন না। আগে না, এটার ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই। আমি তো এটাও জানি না যে এটা আমার টেবিলের নিচে এলো কি করে। আচ্ছা, আপনি জানেন না, সম্ভবত অমি জানবে। বলুন যে এই যে শিশি রয়েছে এর ভেতরে কি আছে। এই শিশিটা কোথায় পেলেন? এটা তো ওই শিশিটা যেটায় ফর্মুলা ছিল। সেই শিশি মানে যার মধ্যে ফর্মুলা আছে, মানে এর মধ্যে সেই ওষুধটা আছে যেটা খেয়ে নিলে মানুষজন অদৃশ্য হয়ে যায়। আগে না, এটা অন্য ফর্মুলা। এটাতে মানুষ অদৃশ্য হতে পারে না। এই ফর্মুলাটাকে প্রফেসর এই এক্সপেরিমেন্টের সময় করেছিলেন। এর প্রপার্টিজ আলাদা ছিল, এই জন্য প্রফেসর এটাকে আলাদা রেখেছিলেন যাতে এটাকে নিয়ে পরে এক্সপেরিমেন্ট করতে পারেন। ইওর অনার, এই সময় আমি আদালতের মনোযোগটা ঠিক এই বিষয়ে আকর্ষিত করতে চাইব। সেই দিন মোহিত যখন অদৃশ্য হওয়ার ওষুধটা খায়, তারপর থেকে অন্যান্য যে সমস্ত শিশিগুলো ওখানে ছিল, এরকম শিশি, সেগুলো উধাও হয়ে গিয়েছিল গবেষণাগার থেকে। সেই শিশিগুলোর মধ্যে একটা এইটা। ইওর অনার, সেই শিশিগুলোর মধ্যে একটা শিশিতে অদৃশ্য হওয়া থেকে ফিরে আসার ওষুধ ছিল, অ্যান্টিডোট, ইওর অনার। আর এই শিশিটাকে অ্যান্টিডোট ভেবে দীনেশবাবু তার নিজের কাছে রেখেছিলেন। এই বিষয়টার সাক্ষী অমি, ইওর অনার। অমি, মহামান্য বিচারককে বলুন যে আপনি কি দেখেছিলেন। আগে ওই দিন একটা ওষুধ খেলে আপনি অদৃশ্য হয়ে যাবেন, আর দ্বিতীয় ওষুধটা খেলে আপনি আবার আপনার বাস্তব রূপে ফিরে আসবেন। অমি, তুমি নিশ্চয়ই শুনেছ শাহজাহান তার তাজমহলের কারিগরদের হাত কেটে নিয়েছিল যাতে তারা দ্বিতীয় কোনো তাজমহল বানাতে না পারে। আমিও আমার হাত কেটে ফেলব স্যার, আর এটাকে চিরদিনের জন্য শেষ করে দেব। স্যার, আপনি এটা কি বলছেন? এই আবিষ্কারের জন্য আপনি তো পাগল হয়েছিলেন। হ্যাঁ, আমি পৃথিবীর সামনে বিজ্ঞানের শক্তির রূপটা তুলে ধরতে চেয়েছিলাম, আর শুধু একটা ডেমনস্ট্রেশন দিয়েই আমি প্রমাণ করে দেব যা আমি বলি সেটা আমি করি। তারপর আমার আর এটার কোনো প্রয়োজন নেই। স্যার, এটা কি করছেন আপনি? প্রফেসর, এটা কিছুতেই তুমি করতে পারো না প্রফেসর। এটা আমাদের কত টাকা রোজগার করে দিতে পারতো। আমি চাই না টাকা। তুমি একজন বদ্ধ পাগল বৈজ্ঞানিক। এটা তোমার হাতে কোনোদিন আসবে না। ইওর অনার, এরকম একজন ব্যক্তি যে তার ব্যক্তিগত লাভের জন্য, টাকার লোভের জন্য, ফর্মুলা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এরকম ব্যক্তির কাছে কাউকে খুন করে দেওয়াটা খুব বড় ব্যাপার নয়। ইওর অনার, সাইলেন্স ইন দ্য কোর্ট। সেই দিন যখন ডক্টর প্রভাকর তার আবিষ্কারের কাগজপত্র পুড়িয়ে দেন, তো সব থেকে বেশি দুঃখ যদি কারোর হয়ে থাকে তো দীনেশবাবু। সে যে কোনো উপায়ে ওই দুটো শিশি যেটা প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল সেটা পাওয়ার জন্য চেষ্টা করছিলেন।
এই কারণে পরিকল্পনা করে উনি ডক্টর প্রভাকরকে হত্যা করলেন। না, আমি আগেও বলেছি আমি নির্দোষ। এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ডক্টর প্রভাকরকে খুন করিনি। এ মিথ্যে কথা বলছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। এও মোহিতের সাথে যুক্ত। কত মিথ্যা কথা বলবেন দীনেশবাবু? মনে রাখুন, আপনি যেই দোষটা করেছেন তার জন্য শাস্তি আপনি পাবেন। এক মিনিট পাঠক বাবু, আপনি কি এটা বলবেন যে কি কারণে আপনি এনাকে শাস্তি পাওয়াবেন? কারণ এই শিশিতে তো অ্যান্টিডোট নেই, উল্টে এই শিশিতে যাই থাকুক তার সাথে এই কেসের কোনো সম্পর্কই নেই। ইয়োর অনার, এরকমও তো হতে পারে না যে ডক্টর প্রভাকরের মৃত্যুর পর এই শিশিটা কোনো একজন দীনেশবাবুর কেবিনে গিয়ে রেখে এসেছিল, এটা ভেবে যে এর মধ্যে কোনো দরকারি জিনিস রয়েছে। অদ্ভুত ব্যাপার পাঠক বাবু, একজন ভদ্রলোকের উপরে কিভাবে এরকম ভিত্তিহীন অভিযোগ আনতে পারে? আজকের এই মামলার ফয়সালা বিরতির পর শোনানো হবে। আদালতের কাজ শুরু করা হোক। সরি স্যার, স্যার কিন্তু মোহিত আমাদের হাত থেকে পালিয়ে গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে স্যার। অর্ডার অর্ডার। ইয়োর অনার, আপনি আমায় এটা বলুন যে ও ছিল কখন? মানে অদৃশ্য মানুষ কাস্টাডিতে কিভাবে থাকবে? চলো ভালোই হয়েছে, অন্তত এটা তো জানা গেল যে আসল অপরাধীটা কে। ইয়োর অনার, আমি জানি যে মোহিত কেন পালিয়ে গেছে। কেননা মোহিত জানে যে আসল হত্যাকারী কে। ও এটাও জানে যে আসল হত্যাকারীর কাছে ওর অদৃশ্য হওয়ার অ্যান্টিডোট রয়েছে ইয়োর অনার, যার সাহায্যে ও আগের অবস্থায় আসতে পারে। এখন আমার মনে হয় যে যতক্ষণ না ও আসল হত্যাকারীকে খুঁজে পায়, ওর কাছ থেকে ওই অ্যান্টিডোটটা খুঁজে না পায়, ও ফিরে আসবে না বলে মনে হয় ইয়োর অনার। কেননা ও আদালতে প্রমাণ করতে চায় যে ও নির্দোষ। ইয়োর অনার, এরকমটা করলে যেই আসল হত্যাকারী হোক তাকে অনেকটাই ব্যক্তিগত ক্ষতি করাতে পারে ও। এই কারণে তো আমি বলবো যে হত্যাকারী যেই হোক না কেন, সাবধান হয়ে যান, বেশ বড় ক্ষতি হতে পারে। মিস্টার রাঠোর, আপনি মোহিতকে অতি সত্বর গ্রেফতার করুন। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। না, এটা আমার ভুল। ও আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমাকে। না না, কে কে ওখানে? কে আছিস? সামনে আয়। আমি কাউকে ভয় পাই না, সামনে আয়। কে? লুকিয়ে লুকিয়ে মারছিস কেন? সাহস থাকলে সামনে আয়। আমি জানি তুই কে। মোহিত, মোহিতই তো। আজ তুই এখান থেকে বেঁচে ফিরবি না। একটা খুন তো তুমি করেই ফেলেছ, ডক্টর প্রভাকরকে খুন। মনে পড়েছে? আমি কোনো খুন করিনি। এখনো সময় আছে, না। স্বীকার করে নাও নিজের অপরাধ। আমি করব প্রমাণ এখনই আর এই মুহূর্তে। বলো তুমি ডাক্তার প্রভাকরকে খুন করেছো? না। তুমি ওই দিন ল্যাবে এসেছিলে। কেউ প্রমাণ করতে পারবে না যে ওই খুনটা আমি করেছি। স্বীকার কর নিজের অপরাধ। না। তুমি সেই অ্যান্টিডোট চুরি করেছো। না, সেটা তুমি। আমি তোমাকে চিনে ফেলেছি। না না। আমি তোমাকে দেখেছিলাম, তোমার এই খুনে হাতকে, তোমার এই আংটিটাকেও। ল্যাবের অল্প আলোয় চকচক করছিল, একদম এইভাবে। মনে করো এরকমই অন্ধকার ছিল না ওখানে যখন তুমি প্রভাকর স্যারকে খুন করছিলে? তুমি খুনি। খুনি, খুন তুমি করেছো। প্রভাকর স্যারকে খুন তুমিই করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছিলাম ওই পাগল সায়েন্টিস্টকে। আর আমি কি করতাম? ও আমার একমাত্র সন্তানকে ছিনিয়ে নিয়েছে ওর নিজের পরীক্ষার জন্য। ওকে বলি দিয়েছে নিজের আবিষ্কারকে সফল করার জন্য। ওকে তো মরতে হতোই,
আর সেই জন্য যেদিন ওর নিজের সব থেকে বড় আবিষ্কার জনসমক্ষে আনছিল, আমি আমি এই হাত দিয়ে ছুরি দিয়ে মেরে ওর প্রাণ নিয়ে নিয়েছি। লড়তে তো তোকেও হবে। ছোটবেলার গল্পটা শুনিসনি? একটা জাদুকরের প্রাণ একটা টিয়ার মধ্যে ছিল, আর তোর এই শিশিতে বন্দি। আর এটা তো আমার কোনো কাজের নয়। আমি তো ডক্টরের ল্যাবে ওই চমৎকারী ওষুধকে চুরি করতে গেছিলাম, আর আমার মনে হয়েছিল যেটা আমার কাছে রয়েছে। কিন্তু সেদিন আদালতে জানতে পারলাম ওটা শুধু একটা অ্যান্টিডোট। আসলটা তো তুই চুরি করেছিস। এবার আমি এটা নষ্ট করে দেব, আর তুই কখনো নিজের আসল রূপে ফিরতে পারবি না। সারা জীবন অদৃশ্য হয়ে থাকবি। কখনো তুই তো শরীর ফিরে পাবি না, কখনো না। ইয়ে রে একেবারে সময় সময়। আরে গাধা, 500-রও বেশি ফিল্মে বলা হয়ে গিয়েছে এই ডায়লগটা, যে যাকে রাখে হরি তাকে মারে কে। এখন অব্দি বুঝলি না তুই? আরে মোহিত, ছুরিটা নিচে ফেল। এসে গেছি আমরা। তোমরা সবাই এখানে? হ্যাঁ, আমরা সবাই এখানে। সত্যিটা জানতে এসেছি। মোহিতকে আমি সরিয়ে দিয়েছিলাম ওখানে আদালত থেকে। ক্ষমা করে দেবেন জজ সাহেব, সত্যি পর্যন্ত পৌঁছতে আমাকে এটা করতেই হয়েছে। আর সেই সময় যখন আমি আদালতে বলেছিলাম যে মোহিত ফেরার হয়ে গিয়েছে আর ও কাউকে ব্যক্তিগত ক্ষতি করতে পারে, বড়সড় ক্ষতি করতে পারে, আমি এই কারণে বলেছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে তোমাদের 3 জনের মধ্যে কার উপর বেশি প্রভাব পড়ে, আর প্রভাব পড়লো বেশি আপনার উপর। কুনাল সাহেব, আপনি তো ঘেমে স্নান করে গিয়েছিলেন। তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই ষড়যন্ত্রের পিছনে আপনিই রয়েছেন। আর এইমাত্র আপনি যে পুরো গল্পটা বললেন সেটা আমরা সবাই শুনেছি, মহামান্য বিচারকও শুনেছেন। রাথোর বাবু থাকলে কোনো অপরাধী কোথাও পালাতে পারে না। এবার দেখো, বাঁচার তো অন্য কোনো উপায় নেই। হতে পারে যদি তুমি গোটা গল্পটা আমাদের বলে দাও, তো যেই সাজাটা তুমি এখন পেতে চলেছো সেটা একটু কম হয়ে যেতে পারে। বলো বলো, গল্পটা বলো, চলো। ইয়োর অনার, কনফারেন্সের দিন যখনই ডক্টর প্রভাকর ল্যাবে গেল, আমিও চুপি চুপি ওনার পেছনে ঢুকে যাই। ল্যাবের দরজা খুলে আবার বন্ধ হতে 10 সেকেন্ড মতো লাগে। আর এটা খুব ভালো করে জানতাম। ওই দিন আশেপাশে থেকে আমি এই বিষয়গুলোই নজর রেখেছিলাম। খুন করার জন্য আমি প্রথমে লাইটটা অফ করে দিই, আর তারপর কিছুক্ষণের মধ্যে আমার ছুরি ডক্টরের বুকে ছিল। আর আমি ওই শিশি টেবিল থেকে তুলি, আর এটা ভেবে যে ওর মধ্যেই চমৎকারের ওষুধ আছে, আর ওখান থেকে বেরিয়ে যাই। আর যখন লিলি সবার সঙ্গে ওখানে এলো, আমি চুপি চুপি ভিড়ের মধ্যে মিশে যাই। জজ সাহেব, এখন গল্পটা তো আপনি শুনেই নিলেন, এবার সাজা দেওয়া তো আপনার হাতে। কখনো কখনো সত্য প্রমাণের থেকে বড় হয়ে থাকে, কিন্তু প্রত্যেকবারের মতো এইবারেও কেডি সত্যকে শঙ্কার গর্ভ থেকে খুঁড়ে বার করে এনেছে। কনগ্রাচুলেশনস কেডি। এটা প্রমাণ হয়ে গেছে যে কুনালি ডক্টর প্রভাকরের আসল খুনি, সেই জন্য এর উপর মামলা চালানো হবে। আর মোহিত আর রুমিকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। স্যার, আমার একটা জিনিস আপনার কাছে রয়ে গেছে। আরে সরি মোহিত, ভুলেই গিয়েছিলাম। যাও খাইয়ে দাও। হ্যাঁ। আরে এক মিনিট মোহিত, তার আগে কিছু জামাকাপড় তো পরে নাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.